এক্সপেরিমেন্ট স্যার আপনি আপডেট করছিলেন স্যার ক্লাস টাইমের সময় মানে 12টার দিকে স্যার আপডেট করছেন, কিন্তু স্যার ডিউ টাইম দেওয়া ছিল 11টা স্যার। 12টার পর স্যার আপডেট সাবমিট করার পর স্যার এটা লেট দেখাইতেছে। আর এখন স্যার অনেকেই স্যার আগে সাবমিট করতেছে, মানে এখন স্যার কনফিউজ হয়ে গেছি স্যার। এখন কি স্যার আপনি টাইম এক্সপেন্ড করার পর মানে আনডু করে সাবমিট করবো, নাকি স্যার আগেই করে দিব? আগে করলে সমস্যা নাই, কিন্তু ওই বিষয়টা হচ্ছে দুইটা টাইম, আমি দুইটা টাইম ইয়া করি। একটা হচ্ছে আজকে যেমন এক্সপেরিমেন্ট করব, এটা 5টা পর্যন্ত আমি কাউন্ট করব ডেটা শিট, বুঝছেন? জি স্যার। তারপরে পরে নেক্সট দিন যেদিন আবার শুরু হবে ক্লাস, তার আগ পর্যন্ত জমা দেওয়ার সময়। এই দুইটা টাইম মনে রাখবেন। আমাদের টাইম এই আপডেট দুইটার না উপর করলেও স্যার জমা আমি দিয়ে দেব। মার্কিং করি। হ্যাঁ, এটার উপর বেস করি আমি মার্কিং করি। স্যার এই নিয়ে একটা কথা ছিল যে গতদিন তো হচ্ছে আপনি মানে প্রথম দিন যেটা বলেছিলেন আগে, যেটা একটু আগেও বললো একজন, তো ওই হিসেবে স্যার গতদিন হচ্ছে গত এক্সপেরিমেন্টটা আপনি হচ্ছে ওই ক্লাসটা আমি যখন আপডেট করলেন তারপর হচ্ছে আমরা সাবমিট করলাম। আজকে যেটা হয়েছে, আপনি যেহেতু বলেছিলেন টাইম এক্সটেন্ড করার পর হচ্ছে আনসাবমিট করে তারপর হচ্ছে ফুল রিপোর্টটা সাবমিট করব, সেক্ষেত্রে স্যার আমার কি বলে ফুল রিপোর্ট রেডি, কিন্তু আপনি ওভাবে বলেছিলেন জন্য এখন আর মানে যেহেতু টাইমটা এখনো বাড়ানো হয়নি এই জন্য ওটা মানে ডাটা শিটটা সাবমিট করে এটা এখনো ফুল রিপোর্টটা সাবমিট করব। না না, 5টার পরে আপনি আপনার টাইম অনুযায়ী আপনি সাবমিট করে আচ্ছা দিবেন। আমি টাইম জি চেঞ্জ স্যার, করি ওই না। জন্যই বলছি যে তাহলে যেহেতু গতদিন আর আজকেরটা হচ্ছে মানে ঠিক আছে, এটা জি দিয়ে স্যার, দেন। ঠিক আছে। স্যার আমাদের স্যার অনেকটাই স্যার এটা হয়েছে আর কি স্যার, আগে থেকে করে রাখছি কিন্তু স্যার আমরা স্যার জমা দিই না স্যার টাইমের জন্য। ঠিক আছে, এখন তো ক্লিয়ার, তাই না? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। আর আপনাদের গুগল অ্যাটেন্ডেন্স শিট আছে, ওইটাতে অ্যাটেন্ডেন্স দিবেন। চার নম্বর এক্সপেরিমেন্ট আজকে আমরা করব। টেস্ট অফ মেটালস। এখানে এই কন্টেন্ট যা আছে প্রত্যেকটা এক্সপেরিমেন্টেই সেম থাকে। প্রথমে থিওরি, তারপরে আস্তে আস্তে অবজেক্টিভ, স্পেসিমেন, প্রসিডিউর। আমরা প্রথমে শুরু করি ইমপ্যাক্ট টেস্ট অফ মেটালস। ইমপ্যাক্ট লোড বা ইমপ্যাক্ট কিরকম আপনারা কি বলতে পারেন? ইমপ্যাক্ট লোড কোনটা? যে লোডটা কি হঠাৎ করে আর কি খুব অল্প সময় আর কি ক্রিয়া করে, ওইটার কি ইমপ্যাক্ট। রাইট, খুব অল্প টাইমের মধ্যে অনেক বেশি ম্যাগনিটিউডের লোড চলে আসলে, মানে টাইমটা খুব অল্প। আমরা যে লোড দেই স্ট্রাকচারে বা যে কোনো জায়গায়, এগুলো মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক লোড আর একটা হচ্ছে ডাইনামিক লোড। স্ট্যাটিক এবং ডাইনামিক লোডের পার্থক্য কি বলতে পারেন? স্যার যে লোডটা স্যার অলওয়েজ মানে একটা জায়গার মধ্যে লোড দিতেছে, মানে ডেড লোডের মতো আর কি জিনিসটা, ওইটা স্যার স্ট্যাটিক। আর স্যার ডাইনামিক হচ্ছে স্যার যেটা স্যার একটা জায়গায় মানে একটা জায়গায় মানে স্যার এটা ডিরেকশনটা স্যার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা স্যার চেঞ্জ হবে না, যেখানে লোড দিচ্ছে ওইখানেই থাকবে। ঠিক আছে বুঝলাম, কিন্তু ডাইনামিক লোড কি?
স্যার এটা চেঞ্জ হতে পারে আর কি স্যার, মানে এটার মানে স্যার সবসময় একই জায়গার মধ্যে থাকবে না। কি লোডের মান চেঞ্জ না হবে? স্যার, ডিরেকশন চেঞ্জ হতে পারে স্যার। আচ্ছা, এর সাথে মানও চেঞ্জ হবে, বুঝছেন? জি স্যার। স্ট্যাটিক লোডটা হচ্ছে লোডের ধরেন 10 কেজি, এটা সারা জীবন 10 কেজি থাকবে ওই জায়গায়। এটা মুভিং লোড না, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার ম্যাগনিটিউডও চেঞ্জ হয় না সময়ের সাথে সাথে। মানে স্ট্যাটিক লোড হচ্ছে সময়ের সাথে সাথে কনস্ট্যান্ট তার ভ্যালুটা, এবং ডিরেকশন প্লাস দুইটাই ধরেন, কারণ ফোর্স তার মান দিক দুইটাই আছে, তাই না, ভেক্টর। তো স্ট্যাটিকের ক্ষেত্রে এই ভেক্টরের ভ্যালুগুলো বা ডিরেকশন চেঞ্জ হয় না সময়ের সাথে সাথে। কিন্তু ডাইনামিক লোড হচ্ছে টাইম ভেরিয়েন্ট, মানে সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। মানে এই লোডটা হচ্ছে টাইমের সাথে সাথে ভেরি করবে, কিন্তু এটা কনস্ট্যান্ট। তো ডাইনামিক লোড হচ্ছে সময়ের সাথে সাথে ভেরি করে। এখন দেখেন ইমপ্যাক্ট লোডও কিন্তু ডাইনামিক লোডের মধ্যে পড়ে, আর্থকুয়েক ডাইনামিক লোডের মধ্যে পড়ে। ইমপ্যাক্ট লোডটা সময়ের সাথে সাথে কিভাবে ভেরি করে, মূলত এরকম, মানে খুব অল্প টাইমের মধ্যে ইমপ্যাক্টটা হয়ে যাবে। এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে যদি ইমপ্যাক্ট লোড বা ফোর্সটাকে পি ধরি, তাহলে এই টাইমটা দেখা যাবে 0.01 সেকেন্ড বা আরো কম হতে পারে। মানে এত অল্প সময় তার মধ্যে চেঞ্জটা হয়ে যাবে। তো আমরা ইমপ্যাক্ট ইমপ্যাক্ট লোড স্যার। হ্যাঁ, ইমপ্যাক্ট লোড হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডাইনামিক লোড। এই ইমপ্যাক্ট লোডেরই ফিগারটা দেখাইলাম আমি এখানে। এখানে আমি এই দুই ধরনের ফিগার দেখালাম। এই যে একটা গাড়ি ধাক্কা দিয়ে দিচ্ছে, এটা খুবই অল্প সময়ের জন্য লোডটা, এবং এটা হচ্ছে ইমপ্যাক্ট লোড। আর একটা বিল্ডিং এর মধ্যে এই যে লোড থাকে, ডেড লোড। তারপরে এই যে মানুষজন হাঁটাচলা করে, টেবিল চেয়ার আছে, লাইভ লোড। লাইভ লোড গুলো মানে সময়ের সাথে সাথে খুব ভেরি করে না, খুব অল্প, ভেরিয়েশনটা হচ্ছে খুব অল্প, সেজন্য এটা লাইভ লোড বলে। কিন্তু এটা হচ্ছে স্ট্যাটিক লোড, ডাইনামিক লোড আমরা বলি না এটাকে আমাদের স্ট্রাকচারাল পারপাসে। বিল্ডিং এর মধ্যে ভার্টিক্যাল যে লোড থাকে, ডেড লোড, লাইভ লোড, এগুলো হচ্ছে স্ট্যাটিক বলা যায়। আর বিল্ডিং এর মধ্যে যে উইন্ড থাকে, উইন্ডটাকেও কিন্তু ডাইনামিক লোড বলে না, উইন্ডটাকে ট্রানজিয়েন্ট লোড বলা যায়, কিন্তু ডাইনামিক না। ডাইনামিক লোডটা হচ্ছে সময়ের সাথে সাথে তার অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড খুব বেশি ভেরিয়েশন থাকলে তখন এটাকে ডাইনামিক বলা হবে। উইন্ডের ক্ষেত্রে ওই অ্যামপ্লিটিউডটা খুব বেশি ভেরি করে না, সেজন্য এটাকে ডাইনামিক লোড বলা যায় না। তবে এটা এসে চলে যায়, যেমন আমরা বিল্ডিং এ থাকি আবার থাকি না, এরকম। এই জন্য এটাকে ট্রানজিয়েন্ট লোড বলা হয়। ঠিক আছে, আমরা হচ্ছে ইমপ্যাক্ট টেস্ট করব মেটালকে। মেটালের উপরে হঠাৎ করে ইমপ্যাক্ট দিব, দিয়ে ভেঙে ফেলবো মেটালটাকে। আমরা দেখব যে মেটাল কতটুকু লোড নিতে পারে এবং মেটালের স্ট্রেংথ কত সেটা বের করব ওইখান থেকে।
potential energy, kinetic energy, and modulus of toughness. Potential energy definition তো আপনারা জানেন তাই না? Potential energy. Hello. জি স্যার। বলেন potential energy, kinetic energy এই দুইটা কি বলেন? ইন্টারমিডিয়েটে পড়ছেন আপনারা। স্যার কাইনেটিক এনার্জিটা হলো স্যার গতির জন্য স্যার যেই পরিমাণ আর কি কাজটা হয় ওই পরিমাণ কাজটাই হলো স্যার কাইনেটিক এনার্জি। কোন একটা বস্তু গতিশীল বস্তুর মধ্যে গতির জন্য যে আর কি কাজের সামর্থ্যটা, ফর্মুলা কি? ফর্মুলা হলো ফর্মুলা কি? কাইনেটিক এনার্জি হাফ অফ এমভি স্কয়ার। স্যার হাফ এমপি স্কয়ার। আর পটেনশিয়াল এনার্জি? ওইটা হলো স্যার একটা মানে বস্তুর মধ্যে একটা রিলেটিভ যে কোনো একটা অবস্থানের সাপেক্ষে যে পরিমাণ আর কি এনার্জি স্টোর হয়ে থাকে তার মধ্যে আর কি। আর और एमजीएस তো एमजीएस এমজিএইচ। ঠিক আছে, এখন দেখেন এই যে একটা মানে এটা হচ্ছে ইমপ্যাক্ট টেস্টিং মেশিন বা অ্যাপারেটাস। এখানে এই জায়গাতে একটা হ্যামার লাগানো আছে। এই হ্যামারটা ছেড়ে দিলে পড়ে যাবে। এটার হাইট হচ্ছে h1। তাইলে এখানে এই h1 হাইটে যদি তাকে রাখা হয়, ছেড়ে দেই, তাহলে এখানে তার এনার্জিটা কত আছে, পটেনশিয়াল এনার্জি এই লেভেলে? স্যার এমজিএইচ স্যার। এমজি স্যার h1। এমজিএইচ হ্যাঁ, আর আমি যদি হ্যামারটা ছেড়ে দেই, সে যদি বি পয়েন্টে চলে আসে এ থেকে বিতে, তাহলে এখানে পটেনশিয়াল এনার্জি কত? mg2 জিরো। পটেনশিয়াল এনার্জি তো আর থাকবে না, জি h1 হাইট হাইট তো নাই। চলেই আসলো সে। জি কিন্তু কিন্তু কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম v1 স্কয়ার বলি। এখানে যদি তার ভেলোসিটি v1 হয়, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এখানে একটা অবজেক্ট বা স্পেসিমেন রাখলাম, রাখলে স্পেসিমেনটাকে সে ভেঙে নিয়ে চলে যাবে। হ্যাঁ, চলে গিয়ে সে h2 হাইটে আবার উঠবে। তাহলে h2 হাইটে যদি উঠে, তাহলে এখানে পটেনশিয়াল এনার্জি কত? mgh2 এমজিএইচ mgh2। তাহলে এখানে পটেনশিয়াল এনার্জি যা ছিল, এখানে সি পয়েন্টে এসে কমে গেল না পটেনশিয়াল এনার্জি? जी सर হ্যাঁ তাহলে কতটুকু এনার্জি লস করলো এটাকে ভাঙার জন্য? স্যার mgh1 মাইনাস mgh2। এই এনার্জিটা লস করলো না? হ্যাঁ, এই এনার্জিটা লস করলো না এই জি স্যার। স্পেসিমেনটাকে ভাঙার জন্য? তাহলে এই স্পেসিমেন সে কত এনার্জি অ্যাবজর্ব করবে? এই এনার্জিটাই হচ্ছে স্পেসিমেনের অ্যাবজর্বড এনার্জি, অ্যাবজর্বড এনার্জি বাই দা স্পেসিমেন। এটা হচ্ছে তার উপরে ইমপ্যাক্ট দেওয়া হলো এবং তাকে ভেঙে নিয়ে চলে গেল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, এসে ভেঙে সি পয়েন্টে চলে গেল হ্যামারটা। আর সেটাকে ভাঙার জন্য এনার্জি খরচ হয়ে গেল mgh1 মাইনাস mgh2। আর এটা হচ্ছে এই অ্যাবজর্বড এনার্জি বাই দা রাইটের কারণে। এখন দেখুন, আমরা কি মডুলাস অফ টাফনেস পড়ছিলাম? জি জি স্যার মডুলাস অফ টাফনেসটা কি? ওটা হলো স্যার টোটাল বলেন। এনার্জি স্টেন কার্ভের আন্ডার আর কি যে পরিমাণ
মানে ফেল করার আগ পর্যন্ত টোটাল যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে একক আয়তনে। রাইট, একক ভলিউম। তাহলে আমি একটা অবজেক্টের জন্য ধরি মডুলাস অফ টাফনেস হচ্ছে এমটি এবং তার ভলিউম হচ্ছে ভি। তাহলে এই দুইটা যদি গুণ দেই একসাথে কি হবে? এমটি এবং ভি, তাহলে এনার্জিটা পাওয়া যাবে, টোটাল অ্যাবজর্ব তার টোটাল ফুল আয়তনের ইয়াটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এমটি ভি ইন্টু এমটি সমান সমান এটা লেখা যায়। জি লেখা যায়। আচ্ছা, ভেরি গুড। কারণ এটা থেকে সে ভেঙে ফেলবে, তাই না? ফেলার করবে না। হ্যাঁ, ফাইনালি কি দাঁড়ালো? অ্যাবজর্বড এনার্জি হচ্ছে mgh1 মাইনাস mgh2, আবার অ্যাবজর্বড এনার্জি সমান সমান মডুলাস অফ টাফনেস অফ দ্য স্পেসিমেন ইনটু ভলিউম অফ দ্য স্পেসিমেন। লেখা যায় না? আচ্ছা, আবার যদি কাইনেটিক চিন্তা করি তাহলে এখানে অ্যাবজর্ব এনার্জি কত? যদি এই পাশে এসে ভেলোসিটি v2 হয় আর এই পাশে v1 হয়, ভাঙ্গার আগে v1, ভাঙ্গার পরে v2, তাহলে হাফ এম v1 স্কয়ার মাইনাস হাফ এম v2 স্কয়ার, এটা কি হবে? অ্যাবজর্বড এনার্জি, অ্যাবজর্বড এনার্জির পরিমাণ এটা হবে না? জি স্যার। তাহলে এটাও ভি ইন্টু এমপি লেখা যাবে, এমটি লেখা যাবে। তো এইভাবে আমরা ম্যাটেরিয়ালের মডুলাস অফ টাফনেস বের করব এই ইমপ্যাক্ট টেস্ট করে। পারা যাবে না? ভলিউম তো আমি মেপে নিব, তাইলেই হয়। কত জি হাইট স্যার। থেকে হ্যামার ফেললাম, কত হাইটে গিয়ে পৌঁছাবো, হ্যামারের ওয়েট কত, তাইলে তো হয়ে গেল, তাই না? এখন এটা ধরে ধরে এত মেজার করতে হবে না, এটার মধ্যে স্কেল থাকে। স্কেলের মধ্যে কতটুকু এনার্জি হ্যামার কতটুকু পাস করলে কত এনার্জি সে করে, স্টোর করে বা রিলিজ করে, এটা স্কেলে জানা যায়। স্কেল থেকে আমরা বের করে ফেলতে পারবো। আমরা আরো সামনে আগাই, দেখি কি হয়। ইমপ্যাক্ট, ইউজফুলনেস অফ ইমপ্যাক্ট টেস্ট। এটা আসলে ওই একটা ম্যাটেরিয়ালের আলটিমেট স্ট্রেংথ কত বা সে কতটুকু এনার্জি অ্যাবজর্ব করতে পারে ফেলোরের আগ পর্যন্ত, সেটাই জানার জন্য করা হয়। তবে এখানে আমরা যে স্যাম্পল বা স্পেসিমেন নিয়ে কাজ করব, আমরা সেই সাইজের স্যাম্পল বা স্পেসিমেন কি ইউজ করব কিনা। প্র্যাকটিক্যালি আমরা যে সাইজের ম্যাটেরিয়াল ইউজ করি, যে ভলিউমের, যে শেপের, যদি ওই টাইপের ওই ধরনেরই টেস্ট করা যায় তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা জানা যায়। এখানে যে স্পেসিমেনের যতটুকু সাইজ নিয়ে করব, অন্য ক্ষেত্রে এটাকে যদি স্কেল করে ফুল সাইজ চিন্তা করি, সেক্ষেত্রে একই রকম ভ্যালু পাওয়া যাবে না। তবে একটা ধারণা পাওয়া যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের মেন হচ্ছে টাফনেস জানা, বা সে ফ্র্যাকচারের আগ পর্যন্ত কতটুকু এনার্জি অ্যাবজর্ব করবে সেটা জানা একটা ম্যাটেরিয়াল। এই টাফনেস যেটা বললাম, টাফনেস বিষয়টা যদি খেয়াল করেন, এখানে দুইটা বিষয় আছে। টেস্ট এন্ড ডায়াগ্রামের মধ্যে দেখেন, যদি ডাক্টিলিটি বেশি হয় তাহলে কি টাফনেস বেশি হবে না? ডাক্টিলিটি বা অনেক বেশি স্ট্রেন হলে। জি স্যার। আবার একইভাবে যদি স্ট্রেংথ বেশি হয়
তাইলে কিন্তু ডাক্টিলিটি মানে টাফনেস বাড়বে, কিন্তু যেমন এটা 1 নম্বর, এটা 2 নম্বর, দুইটার ক্ষেত্রে কিন্তু দুই রকম। একটা অ্যাপসাইলন মানে স্ট্রেইন অনেক বেশি কিন্তু স্ট্রেংথ কম, আর 1 নম্বরের স্ট্রেংথ বেশি কিন্তু স্ট্রেইন কম বা ডাক্টিলিটি কম। তো দুইটাই কিন্তু দরকার। যার স্ট্রেংথ এবং ডাক্টিলিটি দুইটাই বেশি আছে সে বেশি টাফ, সে অনেক বেশি এনার্জি অ্যাবজর্ব করতে পারবে। তো শুধু স্ট্রেংথ বেশি হলে হবে না, তার ডাক্টিলিটিও বেশি হওয়া লাগবে। এই দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ টাফনেস বের করার ক্ষেত্রে। আচ্ছা, এই ধরনের কোনো অ্যাভেলেবল ভ্যালু নাই, স্ট্যান্ডার্ড ভ্যালু। স্পেসিমেন দেখি আমাদের এখানে। আচ্ছা, আমরা কি করব, অবজেক্টিভটা দেখে নেই। টু ফাইন্ড দ্য এনার্জি অ্যাবজর্ব ইন ফ্র্যাকচারিং মাইল্ড স্টিল অ্যান্ড কাস্ট আয়রন স্পেসিমেন। দুই টাইপের স্পেসিমেন আমরা ইউজ করব, দুই ধরনের মেটাল, একটা হচ্ছে মাইল্ড স্টিল আর একটা হচ্ছে কাস্ট আয়রন। টু কম্পেয়ার দ্য অ্যাবজর্বড এনার্জি ইন ফ্র্যাকচারিং ক্যান্টিলিভার বিম, সিম্পলি সাপোর্টেড বিম এবং টেনশন রড, তিন ধরনের স্পেসিমেন আমরা ইউজ করব তিনটার অ্যাবজর্বড এনার্জির পরিমাণ কম্পেয়ার করার জন্য। ক্যান্টিলিভার, সিম্পলি সাপোর্টেড এবং টেনশন রড। আর এখানে আমরা ওই মাইল্ড স্টিল, কাস্ট আয়রন দুই টাইপের মেটাল ইউজ করব। তার মানে 6টা টেস্ট হবে আসলে। তিনটা স্পেসিমেন, ক্যান্টিলিভার, সিম্পলি সাপোর্টেড বিম এবং টেনশন রডের, মাইল্ড স্টিল এবং কাস্ট আয়রন দুই ধরনের। To compare the corresponding modulus of rupture in bending and tension. Modulus of rupture বের করা যাবে। আচ্ছা, এটা আমরা দেখি পরে। আপনার স্পেসিমেন দেখেন তিন ধরনের, 4 পিস সিম্পল বিম, আইজট ক্যান্টিলিভার, 4 পিস টেনশন রড। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। এই যে এখানে নচ আছে মাঝখানে, এখানে মাঝখানে না, একটু সাইডে। আর এটা হচ্ছে টেনশন রড, এটা টেনশনটা এখানে ঘটবে। কিভাবে ক্যান্টিলিভার, কিভাবে আপনার সিম্পলি সাপোর্টেড বা টেনশন, এটা আমরা দেখব। স্পেসিমেনের এখানে আমরা এই পেজে যেটা দেখতে পাচ্ছি, সিম্পলি সাপোর্টেড বিম, যেটা এই যে 1 নাম্বারটা, এটা এমন ভাবে সেট করা হয়, এদিক দিয়ে হ্যামার দিয়ে স্ট্রাইক করবে, এই জায়গায় নচ দেওয়া আছে, তাহলে কিন্তু এটা এই জায়গায় সহজেই ভেঙে যেতে পারবে। নচটা কেমন হবে এটাও বলে দেওয়া আছে, এবং এগুলো এই এএসটিএম স্ট্যান্ডার্ড অনুযায়ী করা। এই যে এখানে বলা আছে কতটুকু লেন্থ, আর এটা সেটআপটা এরকম ভাবে থাকে। আমাদের ল্যাবে যে সেটআপটা, এটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আটকানো আছে। এই যে এখানে নচটা আছে, আর এখানে আটকানো, এখানে আটকানো। এদিক দিয়ে এসে হ্যামারটা ধাক্কা দিবে, ভেঙে নিয়ে চলে যাবে। অসুবিধা হচ্ছে কারো বুঝতে? হ্যালো, না না স্যার, সুন্দর। স্যার দেখতে না পাচ্ছি। স্যার, আইজট ক্যান্টিলিভার বিম, এটা হচ্ছে ক্যান্টিলিভারের মতো দাঁড় করায় রাখবে এখানে। এই যে এই জায়গায় একটা ফাঁকা জায়গা আছে দেখেন,
এই জায়গাটার মধ্যে দাঁড় করায় রাখা যায়। কিন্তু কেমন ভাবে দাঁড় করায় রাখবে যাতে এই পাশে থাকে, এখানে ভেঙে যায়, এবং এই হ্যামারটা স্ট্রাইক করবে এই জায়গায়। আর এই মেজারমেন্ট গুলো এখানে দেওয়া আছে। এই যে হ্যামার যেখানে এসে লাগবে, এটা হচ্ছে হ্যামার, এই জায়গায় এসে স্টার্ট করবে। তারপরে 4P টেনশন রড, এটা হচ্ছে হ্যামারটা। হ্যামারের সাথে এখানে এই যে মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই রডটা। এখানে হ্যামারের সাথে আটকানো যায়, এবং অপর পাশে টেনশন রডের একটা চাকতির মতো লাগানো, এই যে এই অংশটা। যখন উপর থেকে ছেড়ে দিব তখন সে এখানে টেনশন পাবে, পেয়ে ছিঁড়ে যাবে। হ্যামারটা চলে যেতে চাবে, এটা আটকা পড়বে, তখন টেনশনে ছিঁড়ে যাবে। এইভাবে 3টা টেস্ট করা হয়। আমরা ইকুইপমেন্ট তো অলরেডি বুঝিয়ে গেছি কি লাগবে। যে ইম্প্যাক্ট টেস্টিং মেশিন, এটা এই হ্যামার দিয়ে হিট করে আমরা ভেঙে ফেলবো। এই যে ক্যান্টিলিভার, সিম্পল বিম, আর স্লাইড ক্যালিপার্স লাগবে। স্লাইড ক্যালিপার্স এখানে আর দেওয়া হয় নাই, এটা ডাইমেনশন গুলো নেওয়ার জন্য। এখানে ডাইমেনশন দেওয়া আছে, আমরা ডেটা শিটে জেনে নিব কত আমাদের ইয়েগুলো। ইম্প্যাক্ট টেস্টিং মেশিনটা দেখেন, যে আমাদের ল্যাবে এই মেশিনটা আছে। মেশিনের মধ্যে এই হ্যামারটা লাগানো, আর এখানে এই স্পেসিমেন গুলো সেট করা যায়। এটা অনেক উপরেও তোলা যায়, এই যে এই পাশে একটা ছবি আছে। এই হ্যামারের সাথে এখানে যেটা আছে এটাও মুভ করে, এবং এখানে স্কেল আছে, 2টা স্কেল, উপরে একটা নিচে একটা। এখানে একটা স্কেল আছে, এখানে একটা স্কেল আছে। স্কেলের মধ্যে পাউন্ড ফিটে ভ্যালু লেখা আছে। তো অনেক উপর থেকে যদি ফেলি, এখানে যদি অনেক টাফ ম্যাটেরিয়াল হয়, মানে স্ট্রেংথ অনেক বেশি, ডাক্টিলিটি বেশি, তাকে ভাঙার জন্য বেশি এনার্জি দরকার, তার জন্য আমি এই হাইট থেকে ফেলবো। এটা আসলে এরকম যে মেশিনটা তৈরি করার দরকার, মেশিনের মধ্যে একটু সমস্যা আছে। মেশিনটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার কথা, ইয়াটা হ্যামারটা, কিন্তু এটা এতটুকু ওঠে না। আর এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার কথা, এটাও এতটুকু ওঠে না। কিন্তু এটা ওই স্কেলের সাথে এটা অ্যাডজাস্ট করা আছে, তো ক্যালকুলেশনে কোনো ভুল হবে না। আমাদের এই মেশিনটা বাইরে থেকে কিনে আনা হবে কয়েকদিন পরেই। ওইটা হচ্ছে ডিজিটাল, ভ্যালু দিয়ে দেয় সাথে সাথে। তো আমরা ম্যানুয়ালি এখানে নিতে পারি। যখন হ্যামারটা উপর থেকে ফেলবে এবং অনেক টাফ ম্যাটেরিয়ালটা টেস্ট করা হবে, তখন এই উপরের স্কেল রিডিংটা নিতে হবে। 0 to 240 পাউন্ড ফিট একটা স্কেল আছে, 0 থেকে 240 পাউন্ড পর্যন্ত। ওই স্কেলে আমরা মেজার করব। আর যখন টাফনেস কম থাকবে, ম্যাটেরিয়ালের স্ট্রেংথ, ডাক্টিলিটি কম থাকবে, মডুলাস অফ টাফনেস কম হবে, সেসব মেটালের জন্য আরেকটা স্কেল আছে 0 to 100 পাউন্ড ফিট।
ওই স্কেলে আমরা মেজার করব ডেটা। দুইটা স্কেলই ওইখানে লাগানো আছে। স্লাইড ক্যালিপার দেওয়া আছে। এখানে আরেকটা বিষয় আছে, এখানে আমরা যেটা করি, হ্যামারটাকে যদি ফ্রিলি ফেলে দেই, ধরেন এটা অ্যাঙ্গেল হচ্ছে 150, তাহলে এখানে কোনো বাধা নাই, তাহলে সেই পাশে গিয়ে কতটুকু উঠবে বলেন তো? হ্যালো, এই পাশ থেকে যতটুকু উচ্চতায় আছে ওই পাশেও ততটুকু যাবে। তাহলে 150 ডিগ্রি অ্যাঙ্গেলেই উঠবে, তাই না? জি স্যার। রাইট। এখন তাইলে ওই এই যে কাটাটা ওই তাহলে ওই ইয়াতে যাওয়ার কথা, কিন্তু মেশিনের মধ্যে কিছু ইরর আসে, বুঝছেন? ইরর চলে আসে, যার কারণে ইররটা আমাদের ক্যালকুলেট করতে হবে। যেমন ধরেন হ্যামারটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে এখানে ধরেন 240 যেটা এখানে আসার কথা, ফ্রিলি ছেড়ে দিলে, কিন্তু সে আসে না, সে একটু উপরেই থেমে যায়, মানে 150 উঠে না। এখানে ধরি সে আসলো 238, তাহলে ইরর কত এখানে? 2, তাই না? 2। হুম। আবার এখানে ধরেন ইয়া হয়, ওই একটা অবজেক্ট রাখলাম, সে ভেঙে নিয়ে চলে যাবে, তখন সে উঠলো হচ্ছে 220, তাহলে অ্যাবজর্ব এনার্জি কত? 20 স্যার। 20 স্যার। 20 কিভাবে? এখানে ইরর আছে। স্যার 2 মাইনাস করতে হবে 18। হ্যাঁ, 20 মাইনাস 2, তাই না? জি স্যার। এখন আমাদের এভাবে চিন্তা করতে পারেন যে এখান থেকে এখানে রিডিং কত? 20, আর ইরর কত? 2, তাইলে অ্যাবজর্ব এনার্জি যেটা পাবো এটা থেকে ইররটা বাদ দিলে অ্যাকচুয়াল অ্যাবজর্ব এনার্জিটা আমরা পেয়ে যাব। এভাবে ক্যালকুলেট করা যায়, অথবা আরেকটা চিন্তা করা যায়, আমার এত টেনশন করার দরকার কি, আমি প্রথমে ফ্রিলি ফেলে দিব তাকে, তার রিডিং কত দেখব, তারপরে স্যাম্পল দিয়ে তারপরে আবার ফেলবো, তারপরে রিডিং কত দেখবো, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কত সেটা দেখলেই হয়ে যাবে, তাই না? জি স্যার। তাহলে এই অ্যাবজর্ব এনার্জিটা কত ইউনিটে হবে? স্যার ফিট পাউন্ডেই তো থাকবে। রাইট, ফিট পাউন্ড। এটা প্রসিডিউর তো বলার দরকার নেই, আমরা দেখলেই হবে। ফেইলর সারফেস নিয়ে কথা বলছে এখানে। এটা হচ্ছে সিম্পল বিমের, সিম্পল 4P সিম্পল বিম যেটা, সেটা এটা এটাও সিম্পল বিমের। এটা ভেঙে আলাদা হতে পারে নাই, তার ডাক্টিলিটি অনেক বেশি ছিল, এটা ভেঙে গেছে। এটার সারফেস আসলে কি হবে এটা নিয়ে তো ইয়া নাই, জাস্ট সে ভেঙে যাবে। এটা যদি কিছুটা লেগেও থাকে সামান্য, কিন্তু অধিকাংশ ইয়া যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে ঠিক মতো হয়নি, বা ম্যাটেরিয়ালের ডাক্টিলিটি অনেক বেশি, সেজন্য অ্যাবজর্বড এনার্জির পরিমাণও বেশি। টেনশন রড যেটা, এটা হচ্ছে কাপ কোণ হবে, ওই যে টেনশনে যে ছিঁড়ে গেলে কাপ কোণ হয় ওরকম হবে, এটা সন্দেহ নাই। তো এটা লেগে থাকতেও পারে, আবার আলাদাও হয়ে যেতে পারে।
আমরা এখানে সিম্পলি যদি দেখি, দেখা যায় জি স্যার। सर खूब आटकाते हैं सर। এখানে দেখেন এই যে এখানে টেনশন রডটা ছিঁড়ে গেল, এটা দেখা যাচ্ছে। আর এটার সাথে স্কেলটা কিন্তু মুভ করতেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, ডেটা শিটে আসি। 3 ধরনের টেস্ট। স্যার হ্যামারের ওজন কতটুকু স্যার? হ্যাঁ, হ্যামারটার ওয়েট কতটুকু? ও হ্যামারের একটা খেল নাই আমার, জানতে হবে। মাইল্ড স্টিল, কাস্ট আয়রন, 2 ধরনের টেস্টই আছে। ক্রস সেকশনাল এরিয়া মেজার করতে হবে, এটা হচ্ছে স্লাইড ক্যালিপার দিয়ে মেজার করতে হবে। এটা আমরা দিয়ে দিব লেন্থ। তারপরে কি পাওয়া যাবে? ভলিউম। তাহলে ভলিউমটা আমরা নিয়ে নিব ক্রস সেকশনাল এরিয়া এবং লেন্থ ওইখান থেকে। তারপরে স্কেল ইউজড, কোনটার ক্ষেত্রে কোন স্কেল ইউজ করা হয় সেটা। মাইল্ড স্টিলের জন্য 240 আর এটার জন্য 100 পাউন্ড ফিট যে স্কেল, ওই স্কেল ইউজ করি আমরা। দুইটা 2 রকম, ওই যে এখানে 2 টাইপের স্কেল বললাম না, সেটা। ওকে স্যার। তারপরে ইনিশিয়াল এরর, ওই যে 2 ছিল আমাদের, আর অ্যাবজর্ব এনার্জি 20 ছিল, তারপরে 18 পাইলাম, বিষয়টা হচ্ছে এরকম। তারপরে মডুলাস অফ টাফনেস, তাহলে অ্যাবজর্ব এনার্জি 18 আর ভলিউম ধরি 5, তাহলে মডুলাস অফ টাফনেস কত? 18/5, তাই না? জি স্যার। ওইভাবে আমরা মডুলাস অফ টাফনেসটা বের করব ম্যাটেরিয়াল। আমরা ভিডিও দেখি, ডেটা লাগবে না। মাইক্রোফোনটা অফ করে রাখেন। এখন আমরা 4 নাম্বার এক্সপেরিমেন্ট টেস্ট করব। 4 নাম্বার এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ইমপ্যাক্ট টেস্ট অফ মেটাল। 4 নাম্বার এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ইমপ্যাক্ট টেস্ট অফ মেটাল। আর এটা হচ্ছে স্পেসিমেন, এই 3 ধরনের স্পেসিমেন। দেখেন এখানে একটা নস করা আছে, নসটা কিন্তু সেন্টারে না, একটু উপরে। এই নস করা আছে, এটাকে বলা হচ্ছে যে ক্যান্টিলিভার, এটাকে বলা হচ্ছে ক্যান্টিলিভার। এটা একটা স্পেসিমেন। আর একটা স্পেসিমেন আছে সিম্পল পিন। দেখেন এখানে সেন্টারে নসটা করা, এটা হচ্ছে সিম্পল পিন। আর একটা আছে চারপি টেনশন। চারপি টেনশন দেখেন যে 2 মাথায় থ্রেড করা, আমরা এটাকেও সেটআপ করব, সেটআপ করে টেনশন করব, টেনে ছিড়ব, অর্থাৎ মেশিনে এটাকে টেনে ছিড়বে। এই হচ্ছে 3 ধরনের স্পেসিমেন। আর মেটাল আমরা ইউজ করতেছি 2টা, একটা হচ্ছে মাইল্ড স্টিল আর একটা হচ্ছে কাস্ট আয়রন। তাহলে এই টেস্টটা করার জন্য আমাদের যে অ্যাপারেটাস গুলো লাগবে তা হচ্ছে একটা হচ্ছে স্লাইড ক্যালিপার। স্লাইড ক্যালিপার দিয়ে আমরা স্পেসিমেনের মেজারমেন্ট গুলো করব।
আর ইমপ্যাক্ট করার জন্য আমাদের যেটা লাগতেছে সেটা হচ্ছে ইমপ্যাক্ট টেস্টিং মেশিন। এই মেশিনটা হচ্ছে ইমপ্যাক্ট টেস্টিং মেশিন। এই মেশিনে আমরা টেস্টগুলো করব। এই যে হ্যামারটা দেখা যাচ্ছে, এটার থেকে আমরা ফোর্স পাবো। হ্যাঁ, আমরা এখানে নিচে সেটআপ দেব, এই জায়গায় সেটআপ দেব স্পেসিমেন, এবং এই হ্যামারটা আমরা যখন আমরা মাইল স্টিল টেস্ট করব তখন আমরা 90 ডিগ্রি, এই হ্যামারটা আমরা 90 ডিগ্রিতে থাকবে, 90 ডিগ্রিতে রেখে টেস্ট করব। আর যখন আমরা কাস্ট আয়রন টেস্ট করব তখন 45 ডিগ্রিতে রেখে টেস্ট করব। এখানে দেখা যাচ্ছে আমাদের যে ইমপ্যাক্ট মেশিন, এই মেশিনে এখানে একটা স্কেল দেখা যাচ্ছে। এই স্কেলটার যে ইউনিটগুলো, এই ইউনিটটা আমরা ফিট পাউন্ডে যে ডাটাগুলো কালেক্ট করব সেগুলো আমাদের ফিট পাউন্ডে আসবে। এখানে দুইটা স্কেল আছে, একটা হচ্ছে লো স্কেল, একটা হাই স্কেল। আমরা মাইল স্টিল টেস্ট করব হাই স্কেলে, এখন আমার সেটআপটা হচ্ছে হাই স্কেল, তারপর আমি কাস্ট আয়রন করব লো স্কেলে। তাহলে হাই স্কেলে যেহেতু সেটআপ আছে, তাহলে আমরা মাইল স্টিলের ক্যান্টিলিভার বিম সেটআপ করব। এই যে সেটআপটা দিচ্ছি ভার্টিক্যালি একটা সেটআপ, এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম সেটআপ করলাম। এখন আমরা হাই স্কেল থেকে চেষ্টা করছি। এখন আমরা হ্যামারটাকে ছেড়ে দেব এই হাইট। স্পেসিমেন ফেল করে গেছে অলরেডি। এখন আমরা ডাটা কালেক্ট করব। আমরা ডাটা পেলাম। এখন আমরা স্পেসিমেন ফেলিওর প্যাটার্নগুলো একটু দেখে নেই। দেখেন ফেলিওর প্যাটার্ন কি রকম, প্যাটার্নগুলো এটা হচ্ছে মাইল স্টিলের ফেলিওর প্যাটার্ন। রাস্টারটা সেরকম হবে না, এত স্মুথ হবে না। এটা হচ্ছে ফেলিওর প্যাটার্ন। হ্যাঁ, আমরা এখন যেটা টেস্ট করছি সেটা হচ্ছে মাইল স্টিল স্পেসিমেনের আরেকটা টেস্ট, সেটা হচ্ছে জেআরপি সিম্পল বিম। জেআরপি সিম্পল বিম স্কেল, সেম স্কেল, এই স্কেল থেকে আমরা এই টেস্টটা করব। এখন আমরা সেটআপটা এখানে দিয়ে দিছি অলরেডি। এখন আমরা শুধু হ্যামারটাকে ছেড়ে দিয়ে স্পেসিমেনটাকে ফিল করাবো। স্পেসিমেন ফিল করে দিছি অলরেডি। আমরা স্কেল থেকে ডাটাটাকে কালেক্ট করব। স্কেল হচ্ছে 120 না 140 50 150 150 ফিট পাউন্ড। ফেলিওর প্যাটার্ন দেখেন, এটা হচ্ছে জেআরপি সিম্পল বিম ছিল, এটার সেটআপটা ছিল হরিজন্টাল। প্যাটার্নটা এরকম দেখেন। আমরা এখন যে টেস্টটা করব সেটা হচ্ছে মাইল স্টিল স্পেসিমেনের টেনশন টেস্ট। টেনশন টেস্টের সেটআপটা এরকম, এইটা স্পেসিমেনটা এরকম, জাস্ট এখানে থ্রেড করা দুই মাথা, এক মাথা আটকে দিয়েছি, এখানে একটা চাকতি লাগাই দেওয়া আছে। হ্যামারটাকে যখন আমরা ছেড়ে দেব তখন এই হ্যামারটা চলে যাবে সামনে, আর এই চাকতিটা এখানে পিছনে আটকে যাবে, দুই দিকে টেনশন হবে। ওকে, তাহলে এখন আমরা হ্যামারটাকে ছেড়ে দেব, দিয়ে সাম্বরটাকে ফেল করাবো। অলরেডি স্যাম্পল ফেল হয়ে গেছে। আমরা এখন ডাটাটাকে কালেক্ট করব। 68
অর্থাৎ হ্যালো 68 ফিট পাউন্ড। আমরা স্পেসিফিক দেখি ফেডার প্যাটার্নগুলো, যেহেতু মাইল্ড স্টিলে ফেডার প্যাটার্ন কার্ভ কোণ হওয়ার কথা সেরকম হলো কিনা স্যাম্পল ফেল করছে অলরেডি। দেখেন এখন ফেডার প্যাটার্ন, যেহেতু এটা মাইল্ড স্টিলের টেনশন টেস্ট, সেই হিসাবে এটা প্যাটার্ন কার্ভ কোণ হওয়ার কথা, কিছুটা কার্ভ কোণের মতোই দেখা যাচ্ছে। ভালো করে দেখেন আপনারা, বোঝা যায় কিনা এরকম প্যাটার্ন। কি পাঠাবে? আচ্ছা, আপনারা ফটো তুলবেন না? আমি ক্লাসের মধ্যে আছি তো, আপনি আমাকে ফোনটা কিন্তু পরে কল করুন। হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভিডিও কি দেখলেন জি আপনারা? স্যার। ক্লিয়ার? কোশ্চেন থাকলে বলেন। স্যার বুঝতে অসুবিধা হলে বলেন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার ওই তাহলে কি বিম যে দুইটা টেস্ট করা হয়েছে এই দুইটা স্যার মাইল্ড স্টিল, আর না, তিনটাই দুই রকম ভাবে টেস্ট করা হবে। এখন 6টা তো এখানে ভিডিওতে দেখায় লাভ নাই, তাই না? ও আচ্ছা আচ্ছা, ভিডিওগুলো কি 6টাই সবগুলো মাইল্ড স্টিল? 3টা মাইল স্টিল, 3টা কাস্ট আয়রন, 3 রকম স্যাম্পল, মানে স্পেসিমেন 3 টাইপের এবং 2 ধরনের ম্যাটেরিয়াল, টোটাল 6 ধরনের। স্যার এই যে স্যার ল্যাবগুলোতে তো স্যার আপনি শুরুতে যেমন বললেন স্যার আমরা এক্সাক্ট সাইজটা আসলে স্যার মানে মানে দিয়ে টেস্ট করতে পারি না। তো এই ছোট্ট একটা সামান্য একটা অংশ নিয়ে টেস্ট করা হয়, এটা স্যার পরে কিভাবে স্যার আসলে হিসাব করা হয় বড়টার সঙ্গে, মানে সামঞ্জস্য করা হয়, কি কিছু গুণ করতে হয়? আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো একটা কোশ্চেন করছেন। এখন ধরেন আমি একটা কনস্ট্রাকশন সাইটে অনেক ধরনের মেটাল ইউজ করব, হ্যাঁ, এবং বিভিন্ন শেপের। তাহলে এখন আমরা কি করব? যেমন ধরেন একটা মেটাল নিলাম, একটা মেটাল নিয়ে তার অ্যাকচুয়াল সাইজ নিয়ে টেস্ট করলাম, আর একটা স্যাম্পল ল্যাবরেটরিতে যে স্যাম্পল ইউজ করা হয় এরকম বানায় ইউজ করলাম কেটে নিয়ে। তাহলে দুইটার মধ্যে একটা রিলেশন পাওয়া যাবে না? জি স্যার। যে ছোটটাতে এত আসে, বড়টাতে এত আসে, তাহলে তার একটা রিলেশন তৈরি হবে। তারপরে সবগুলো থেকে ছোট নিয়ে টেস্ট করব, তাইলে তো ওই রিলেশন অনুযায়ী ওইটাকে আবার অ্যাকচুয়ালি কত হওয়া উচিত সেটা পেয়ে যাব ওই রিলেশন অনুযায়ী। জি জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন আমার কথা? যেমন ধরেন ছোট প্রত্যেকটা সব ধরনের মেটাল থেকে ছোট ছোট স্যাম্পল নিলাম, টেস্ট করলাম, রেজাল্ট পেলাম, একটা থেকে অ্যাকচুয়াল সাইজ দিয়ে করলাম। তাহলে ওই সাইজের রেসপেক্টে তার মডুলাস অফ টাফনেস কত সেটা কম্পেয়ার করলাম। ছোটটা ধরেন 20 আর বড়টা হচ্ছে 18 মডুলাস অফ টাফনেস। তাইলে এখানে একটা রিলেশন তৈরি করা যাবে, ওই রিলেশন অনুযায়ী আমি অন্যগুলোর জন্য করতে পারবো। এরকম একটা নিয়ে রিলেশন করলে এটা ঠিক হবে না। ধরেন কয়েকটা বড় স্যাম্পল নিয়ে রিলেশন করলে তখন এটা একটা নন লিনিয়ার কার্ভের মতো বা ইকুয়েশন আসবে। ওই ইকুয়েশন অনুযায়ী আমি চিন্তা করতে পারবো। যেভাবে আমরা ক্যালিব্রেট করি একটা মেশিনকে, কোনটা এরকমই অ্যাকচুয়াল ডেটা পাওয়ার জন্য। ধরতে পারছেন আমার কথা? জি স্যার। স্যার যখন স্যার একদম মানে অ্যাকচুয়াল মানে এটা নিয়ে যখন টেস্ট করবো স্যার, মানে ওইগুলো কি স্যার আমাদের মেশিনগুলো দিয়ে করা যাবে স্যার, নাকি এর থেকেও বড় মেশিন লাগবে যখন স্যার মানে অ্যাকচুয়াল মেটালটা ইউজ করবো? না, এটা দিয়ে হবে না, এটা তো জাস্ট সেট করা এইভাবে, তাই না? তখন ওইটার জন্য আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে হবে। দরকার পড়লে ওইটার জন্য মেশিন বানায় নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। এছাড়াও থিওরিটিক্যালি অনেকে অনেক এক্সপেরিমেন্ট করছে, এরকম রেকর্ড আপনি পাবেন বিভিন্ন জায়গায়, বই অথবা ইয়াতে পেপার, ওইগুলো থেকেও আপনি রিলেশনশিপ গুলো নিতে পারেন, তাইলেও চলবে। তার মানে স্যার বোঝা গেল যে আমরা
এই সচরাচর যেসব ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি ওইগুলোর অ্যাকচুয়াল সাইজ আসলে টেস্ট করা হয় না, কারণ প্রত্যেকটা ম্যাটেরিয়ালস না। অনুযায়ী মেশিন বানানো তো খুব টাফ হ্যাঁ right. সম্ভাবনা। আর ইমপ্যাক্ট টেস্ট যেহেতু, অতএব এটা কোন ধরনের কাজের জন্য ইউজ হবে? যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ইমপ্যাক্ট হবে, অথবা ধরেন কোন একটা বিল্ডিং, এটা খুবই হাই সিকিউরিটিতে রাখা বা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিল্ডিং, ওইখানে বোম ব্লাস্ট হয়ে যেতে পারে কোনো কারণে, টেরোরিস্ট অ্যাটাক হতে পারে, তাই না? তো ওইখানে ব্লাস্টিং এর জন্য কি সমস্যা হবে, ওইখানে ইমপ্যাক্টের টেস্ট গুলো তখন ওই মেটালের করে রাখা ভালো হবে। সচরাচর আমাদের যে বিল্ডিং বানায় এইসব বিল্ডিং এ এই ইমপ্যাক্ট টেস্ট দরকার পড়ে না, আর এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের বেশি দরকার, যারা মেটাল নিয়ে কাজ করে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। আরো কোশ্চেন? তাহলে দেখেন এখানে জাস্ট ফিজিক্সের ফর্মুলা ইউজ করা হলো, তাই না? মেকানিক্স পুরোটাই ফিজিক্স থেকেই আসছে আসলে। আমাদের ডেটা শিট মনে হয় দেওয়া আছে, ডেটা শিট হচ্ছে এটা কি সবাই পাইছেন? এই যে এক্সপেরিমেন্ট 4 জি স্যার। অ্যাটেন্ডেন্স শিট কিন্তু ক্লাস টাইমের মধ্যেই ফিল আপ করতে হবে, ক্লাস টাইমের বাইরে ফিল আপ করলে কাউন্ট করা হবে না। আচ্ছা, যে এখানে আছে এই যে সেকশনাল এরিয়া দেওয়া আছে ইঞ্চ স্কয়ার, আর লেন্থ দেওয়া আছে 6টা। তারপরে স্কেল ইউজড, তারপর ইরর কত, ভ্যালু কত, বাকিগুলো আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে। স্যার আমার স্কেলের ভ্যালুগুলো স্যার ফিট পাউন্ডে দেওয়া আছে স্যার, বাকিগুলো স্যার ইঞ্চ, তো সবগুলো স্যার আমি একটা ইউনিটে নিয়ে নিবো স্যার। হ্যাঁ হ্যাঁ, ইউনিট আপনারা চেঞ্জ করবেন, ইউনিট তো সেম ইউনিটেই রাখতে হবে ক্যালকুলেট করতে গেলে। এই ডেটাগুলো আমরা ল্যাব থেকে পাই, এটা তো বুঝতে পারছেন তাই না? ক্রস সেকশন গুলো আমরা মেপে নিব স্কয়ার শেপের, দুই দিকেই ডাইমেনশন নিয়ে গুণ দিলেই হবে এরিয়া, এবং প্রত্যেকটা ডেটা 3বার নিতে হবে, নিয়ে এভারেজ করতে হবে। এভারেজ ভ্যালুটাই এখানে দেওয়া আছে ক্রস সেকশনের। লেন্থ আমি 3বার মাপলাম, মেপে এভারেজ যেটা পাইলাম ওইটাই। আর স্কেলে তো ভ্যালু একবারই দেখাবে, একবার টেস্ট করতেছি, এটা যা আসে। ইরর কত, অ্যাবজর্বড এনার্জি কত, কারেক্টেড অ্যাবজর্বড এনার্জি কত হবে, তাহলে কারেক্টেড এনার্জি হবে 106, তাহলে মডুলাস অফ টাফনেস হবে 106 ডিভাইডেড বাই ভলিউম যেটা পাবো ফিট কিউবে, সেটা দিয়ে ভাগ দিলেই হবে। তাহলে মডুলাস অফ টাফনেস এর ইউনিট হবে পাউন্ড পার ফিট স্কয়ার। পরীক্ষায় কিন্তু এখান থেকে যদি অঙ্ক থাকে তাহলে যেটা হবে পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, ভেলোসিটি, হাইট, এগুলো বের করার অঙ্ক থাকতে পারে। সেই জন্য যে থিওরিটা আপনাদের বললাম এটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন। ডেটা শিট দুইটা গ্রুপেরই দেওয়া আছে, আপনারা ডেটা শিট ফিল আপ করা শুরু করবেন। আরিফ কি আছেন? আরিফ আপনাদের সাথে কি কথা বলছিল গত এক্সপেরিমেন্টের বিষয় নিয়ে? জি স্যার, আপনি আসার ঠিক আগ পর্যন্ত কথা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, থাকতে হবে আরিফ, কেমন না।
আজকে 18 তারিখ। আচ্ছা, তাহলে আজকের এটা আমি 5টা পর্যন্তই করে দিই। হ্যাঁ, আপনাদের যেহেতু ধরতে অসুবিধা হয়ে গেল। আপনারা এটা ফিল আপ করেন। ফিল আপ করতে 10 মিনিটের বেশি লাগার কথা না। এর মধ্যে কোনো প্রবলেম থাকলে আমাকে জানান।
নিয়ে আসবো, তাই না? আর কিছু হ্যালো স্যার। স্যার
হ্যালো স্যার